আছি আমি নাজিয়া কণা। ভিগো ওয়্যারগার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এবার এস আলমের সম্পদ বিক্রি করে লুট হওয়া অর্থের দায় মেটানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে এই কথা জানান গভর্নর। তিনি বলেন, শুধু এস আলম নয়, লুটপাটকারী অন্য মাফিয়াদের ধরারও প্রক্রিয়া সেটি অব্যাহত থাকবে। নিত্যপণ্য আমদানি ও ইস্পাত ব্যবসায় দিয়ে যাত্রা শুরু করা চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ গেল 15 বছরে দানবীয় রূপ নিয়েছে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, যার বড় একটি অংশ পাচার হয়েছে বিদেশে। এছাড়া দেশীয় প্রতিষ্ঠানগুলোর নামেও মোটা অঙ্কের ঋণ নিয়ে অপব্যবহার করা হয়েছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। এরই মধ্যে গ্রুপের মালিকানায় থাকা ব্যাংকগুলো উদ্ধার শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় এবার লুট করা অর্থ উদ্ধারে কঠোর ঘোষণা দিলেন গভর্নর। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রয়োজনে এস আলমের সম্পদ বিক্রি করে মেটানো হবে ঋণের দায়। তাই গ্রুপটির সম্পদ কাউকে না কেনার পরামর্শ দেন তিনি। এস আলম গ্রুপের সম্পদ যেন কেউ না কিনে, দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। গভর্নর জানান, শুধু এস আলম নয়, অন্য মাফিয়াদের ধরতেও কঠোর উদ্যোগ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক। বলেন, এস আলম যেভাবে সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছে তা নজিরবিহীন। এ সময় ভেঙে দেওয়া ব্যাংকগুলো ভালো মতো পুনর্গঠনেরও কথা জানান তিনি। রিজার্ভ ইস্যুতে জানান, এই অঙ্ক আর না কমতে সতর্ক নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে ট্রাইং আওয়ার বেস্ট, আমাদের রিজার্ভ আর আমরা বিক্রি করছি না, একটাও না, $1 না। ফলে কমার কোনো সম্ভাবনা নাই, বাড়ার সম্ভাবনা আছে। আমরা চেষ্টা করছি এই যে ইন্টারব্যাংক মার্কেট থেকে ডলার ডাইভার্ট করে নিয়ে সোনালী ব্যাংকে দেওয়া, পূবালী ব্যাংকে, রুয়াল ব্যাংকে দেওয়া, যাতে সরকারের যে এজেন্সিগুলো খোলা হয়ে গেছে অলরেডি, সেগুলো যেন ওইটাকে আমরা সেটেল করতে পারি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সতর্কতার সাথে কাজ করছে বলেও জানান আহসান এইচ মনসুর। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে 6-8 মাসের মধ্যে যদি আমরা ইনফ্লেশনটাকে অন্তত পক্ষে 6-7% নামিয়ে আনতে পারি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। তদন্তের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানি খাতে ঘটা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পেট্রোবাংলার কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথাই জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, এখন থেকে এই খাতে কোনো অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না। আমি আপনাদেরকে এটা অনুধাবন করতে দায়িত্ব নেয়ার পর পেট্রোবাংলার কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে জ্বালানি উপদেষ্টা বলেন, লুটপাট আর নানা অনিয়মে গ্রাহক সেবা দিতে ব্যর্থ হয়েছে শেখ হাসিনা সরকার। অনিয়মের মাধ্যমে নেওয়া হয়েছে অপ্রয়োজনীয় প্রকল্প, যা খতিয়ে দেখার কথা জানান তিনি। বলেন, এই খাতের কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সরকার। তো এই ধরনের একটা তকলুকি পরিকল্পনা, এগুলো কে মানে যেখানেই হাত দিচ্ছে সেখানেই অনিয়ম। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যেসব কোম্পানি আছে সেগুলোর চেয়ারম্যান আমরা বদলে দেব। ওই সচিবরা কোনো কোম্পানির, খুব অপরিহার্য না হলে সচিবরা কোনো কোম্পানির চেয়ারম্যান হবেন না। আমরা নিজেরা সম্পূর্ণভাবে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে চাই। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের অধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এখন থেকে এলএনজি কেনা হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। এ সময় দেশের সব জায়গায় বিদ্যুৎ ও গ্যাসের সুষম বন্টনের কথাও জানান উপদেষ্টা। শরীরের সমস্ত রক্ত মুখমণ্ডলে নিয়ে আসছেন, সবকিছুই ঢাকায় হবে, সবকিছুই বড় ইয়েতে হবে। কেন মানিকগঞ্জের লোকটা কি লোক না? সে কি দেশের নাগরিক না? তা আপনি তাকে গ্যাসের লাইন দিয়ে দিচ্ছেন, তো গ্যাস দেবেন না কেন? গ্যাস যদি রেশনিং করতে হয় তা আপনি টাকাতেও করেন, গুলশানও করেন, আমার বাড়ি থেকে শুরু করেন। লোডশেডিং করতে হলে প্রথম আমার বাসা থেকে লোডশেডিং করবেন। আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে নষ্ট থাকে এফএসআরও চালুর কথা জানিয়ে বলেন, গ্যাসের পুরো সংকট কাটতে সময় লাগবে আরও কিছুটা, কিন্তু আমরা ওই যে একটা ট্রানজিশনের সময় চাই। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। মেগা প্রকল্পের ঋণ পরিশোধের চাপ সামলাতে বাড়তি সময় চাওয়া হচ্ছে বিভিন্ন সংস্থা এবং দেশগুলোর কাছে। অন্যদিকে নতুন অর্থ গ্রহণের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সতর্ক অবস্থায় থাকবে, যাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বলছেন, বিদেশি ঋণের অর্থ ব্যবহারেও নজরদারি বাড়ানো দরকার।
মেগা প্রকল্পের নামে গেল ১.৫ দশকে দুহাত ভরে ঋণ নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন গত সরকার। এসব ঋণের যতটা না ছিল প্রয়োজনীয় তার চেয়ে বেশি ছিল রাজনৈতিক উদ্দেশ্যের। এরই মধ্যে শুরু হয়ে গেছে যার সুদ পরিশোধের চাপ। তাই ঋণ ব্যবস্থাপনায় বেশ সতর্ক অন্তর্বর্তী সরকার। রেকর্ড ১,১৩,০০০ কোটি টাকা বাস্তবায়িত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যাতে $১,২৬৫ কোটি ঋণ দিচ্ছে রাশিয়া। আগামী বছরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়েছে ২ বছর। ফলে চুক্তিমতে ২০২৭ সালের পরিবর্তে ঋণের আসল পরিশোধে বাড়তি ২ বছর সময় চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। যদিও এরই মধ্যে শুরু হয়ে গেছে সুদ পরিশোধের চাপ। যেটা নেওয়া হয়ে গেছে, যেটা দেওয়ার বাধ্যবাধকতা আছে, সেটা দিতে হবে। সেটার জন্যই ওই করতে হবে, আয় বাড়াতে হবে, নিজের আয় বাড়াতে হবে, নিজের রিজার্ভ বাড়াতে হবে, নিজের রেমিটেন্স ভালো আনতে হবে, আমদানি রপ্তানিতে যেসব টাকা বিদেশে চলে গেছে সেগুলো ফেরত আনার ব্যাপার হবে। এদিকে চীনের কাছ থেকে বেপরোয়া ঋণের ঝোঁকেও লাগাম টানতে চায় সরকার, যার অংশ হিসেবে আপাতত নেওয়া হচ্ছে না প্রতিশ্রুতির $৫০০ কোটি ঋণ। বাজেট বাস্তবায়নে যা নেওয়ার কথা ছিল সে দেশীয় মুদ্রায়। গত ১ বছরের বেশি সময় নতুন ঋণের চুক্তি হয়নি চীনের সঙ্গে, আসেনি কোনো প্রতিশ্রুতিও। এখানে খুব চটজলদি সমাধান নাই, এটা একটা মধ্যমেয়াদী উত্তরণকালীন ব্যবস্থা দরকার। যে উত্তরণকালীন ব্যবস্থাতে আমরা ক্রমান্বয়ে আমাদের ঋণ পরিশোধটাকে একটি টেকসই অবস্থার ভিতরে রাখতে পারি। আমি বৈদেশিক সম্পদ বিভাগের সাথে আমার কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়, এই কেন্দ্রীয় ব্যাংকের সাথে আমার পরিকল্পনার সমন্বয়, এগুলি আমরা কোনোটাই একটার সাথে আরেকটা দেখে উঠতে পারছি না। এখন তো ঘর গোছানোটাই একটা বড় ইস্যু। ইকোনমিকে সচল করা, যা আশা আদায় করা সম্ভব সেটুকু আদায় করা, কিন্তু তারপরে তো আপনার একটা রিফর্ম প্ল্যান লাগবে, ফিসক্যাল রিফর্ম, যেটা দিয়ে ডেটটাকে ট্যাকেল করা যাবে। বছরে এখন বিদেশি ঋণের সুদ আসল পরিশোধ করতে হচ্ছে $৩০০ কোটি বেশি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দেশের আর্থিক খাতের বিদ্যমান যে সংকট এবং তার প্রেক্ষাপট তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে কমিটির প্রধান করা হয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেবে। 10 সদস্য বিশিষ্ট এই কমিটিতে রয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক AK এনামুল হক, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের ফেরদৌস সারা বেগম, ব্র্যাক ইউনিভার্সিটির ইমরান মতিন, BIDS এর কাজী ইকবাল। কাজ করবেন বুয়েটের অধ্যাপক ডক্টর ম তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, সিপিডির ডক্টর মোস্তাফিজুর রহমানও। কমিটির অন্য সদস্যরা হলেন সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান ও বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শর্মিন্দ নীলর্মী। সার, কীটনাশক, খাদ্যপণ্য সহ প্রয়োজনীয় জিনিসপত্র আমদানিতে এলসি জটিলতা নেই। সচিবালয় ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে একথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, চলমান পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় পরিবহনের সমস্যা হচ্ছে, তবে তা দ্রুত সমাধানের পদক্ষেপও নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, সব সংকট একসাথে সমাধান করা সম্ভব নয়, এজন্য কিছুটা সময় দরকার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, কারো প্রতি কোনো অনুরাগ বিরাগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC বিজনেস 24 একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। গ্রামের ভেতর ঢুকলেই চোখে পড়বে ছায়াঘেরা লটকন বাগান। গাছগুলোর গোড়া থেকে উপরি অংশের শাখা প্রশাখায় জড়িয়ে আছে লটকন। নরসিংদী জেলার কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে চলতি মৌসুমে এ জেলায় 1900 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। এটি গত বছরের তুলনায় 200 হেক্টর বেশি। অন্যান্য এলাকার তুলনায় মাটির গুণ ও আবহাওয়ার জন্য জেলার শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলায় লটকন চাষ বেশি হচ্ছে। লটকন চাষ অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর বাড়ছে এ ফল চাষের পরিধি।
এখানকার অধিকাংশ বাসিন্দারা লটকন চাষের উপরই নির্ভরশীল। এই বছর আমার সকল লট করলে প্রায় 8 লক্ষ টাকা মতো আমি বেচা কিনা করছি বাগানে। তালা দিলে এই বাগানটা আমরা বেশ লাভবান হচ্ছি ইনশাল্লাহ। এটার মধ্যে পরিশ্রম কম, পরিচর্যাও কম, ওই সুবাদে আমাদের বাগানটা লাভবান। আমরা বাগানতে মাল আনি এখানে ফাইরে দিই, এখন তো সমস্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই মালটা সাপ্লাই হয়। আমরা বাগানতে যারা কিনিয়া তারাও লাভবান, এনতে নিয়ে যারা বেচা হারাও লাভবান। আমরা কৃষক যারা আছে হারা অনেক লাভবান এই লটকল দিয়া। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ঢাকা সিলেট মহাসাগরের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় লটকনের সবচেয়ে বড় বাজার। প্রায় প্রতিদিনই শত শত ভ্যান ও ব্যাটারি চালিত রিকশায় করে লটকন নিয়ে আসেন চাষিরা। অল্প খরচে অধিক লাভ হওয়ায় লটকন চাষে ঝুঁকছেন সবাই। যে আমরা সবাই লটকন বাগান তৈরি করি যাতে আমরা বিনা পুঁজিতে অল্প টাকা খরচে বেশি লাভবান হতে পারি, এবং এটাতে বলতে গেলে পুঁজি নাই। এটাই আমি বললাম যে 100% থেকে 90% আমরা লাভবান, বাকি 10% আমাদের টুকটাক খরচ পড়ে, আমাদের কস্টিং খরচ, আমাদের যাতায়াত খরচ, আমাদের লেবার খরচ এবং আমাদের গোবর কীটনাশক যা প্রয়োজন হয় আমরা বাকি 10%-এর ভিতরে রাখতে পারি, বাকি 90% আমাদের প্রফিট থাকে। অনেক প্রচুর ফলন। আমরা এলাকার মানুষ লটকল বিক্রি করে অনেকে 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা পর্যন্ত লটকল বিক্রি করে। এই এলাকার মানুষ বর্তমানে লটকল বিক্রি করে অনেক পয়সার মালিক। সারা বাংলাদেশে যায় লটকল, দেশের বাইরেও যায়। লটকলটা একটা বিরাট সম্পদ আমরা এলাকার লাগে। লটকন চাষকে আরও সম্প্রসারণ ও রপ্তানি বাড়াতে চাষিদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা প্রদান করে আসছে কৃষি বিভাগ। এবছর আমাদের যে লটকনের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 30,000 মেট্রিক টন, এটি ছাড়িয়ে যাবে। আমাদের এই লটকন কিন্তু আমাদের নরসিংদীর চাহিদা মিটিয়েও রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য জেলাতেও এটি বিপণন হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য সহ বিদেশেও কিন্তু এই লটকন কিন্তু রপ্তানি হচ্ছে। তো আমরা আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে লটকন চাষিদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বা নতুন বাগান যারা তৈরি করতে চায় তাদেরকে চারা দিয়ে থাকি, পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং বর্তমানে যে বাগান আছে সেগুলো ফল চাষে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে জেলায় লটকন চাষের পরিধি বাড়ার সম্ভাবনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গ্রামের ভেতর ঢুকলেই চোখে পড়বে ছায়াঘেরা লটকন বাগান। গাছগুলোর গোড়া থেকে উপরি অংশের শাখা প্রশাখায় জড়িয়ে আছে লটকন। নরসিংদী জেলার কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে চলতি মৌসুমে এ জেলায় 1900 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। এটি গত বছরের তুলনায় 200 হেক্টর বেশি। অন্যান্য এলাকার তুলনায় মাটির গুণ ও আবহাওয়ার জন্য জেলার শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলায় লটকন চাষ বেশি হচ্ছে। লটকন চাষ অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর বাড়ছে এ ফল চাষের পরিধি। এখানকার অধিকাংশ বাসিন্দারা লটকন চাষের উপরই নির্ভরশীল। এই বছর আমার সকল লট করলে প্রায় 8 লক্ষ টাকা মতো আমি বেচা কিনা করছি বাগানে। তালা দিলে এই বাগানটা আমরা বেশ লাভবান হচ্ছি ইনশাল্লাহ। এটার মধ্যে পরিশ্রম কম, পরিচর্যাও কম, ওই সুবাদে আমাদের বাগানটা লাভবান। আমরা বাগানতে মাল আনি এখানে ফাইরে দিই, এখন তো সমস্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই মালটা সাপ্লাই হয়। আমরা বাগানতে যারা কিনিয়া তারাও লাভবান, এনতে নিয়ে যারা বেচা হারাও লাভবান। আমরা কৃষক যারা আছে হারা অনেক লাভবান এই লটকল দিয়া। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ঢাকা সিলেট মহাসাগরের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় লটকনের সবচেয়ে বড় বাজার। প্রায় প্রতিদিনই শত শত ভ্যান ও ব্যাটারি চালিত রিকশায় করে লটকন নিয়ে আসেন চাষিরা। অল্প খরচে অধিক লাভ হওয়ায় লটকন চাষে ঝুঁকছেন সবাই। যে আমরা সবাই লটকন বাগান তৈরি করি যাতে আমরা বিনা পুঁজিতে অল্প টাকা খরচে বেশি লাভবান হতে পারি। দর্শক দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন সাবেক কন্ট্রোলার ও অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। প্রজ্ঞাপন আকারে তার নিয়োগের ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সিএজির আগে মুসলিম চৌধুরী অর্থ সচিবের দায়িত্ব পালন করেন। অন্যদিকে জনতা ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এম ফজলুর রহমান।
যোগদানের তারিখ থেকে 3 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। একই দিন ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এনবিআর এর সদস্য ডক্টর মইনুল খান। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। বর্তমান কমিটি ভেঙে দিয়ে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি এনামুল হক খান এবং সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। বুধবার এক সংবাদ সম্মেলনে তারা বলেন যে বাজুসের যে গঠনতন্ত্র এবং বাণিজ্য নীতিমালা তার না মেনে 2019 থেকে 21 মেয়াদে সায়েম সোবহান আনভির নিজেকে সভাপতি ঘোষণা করেন। এরপর থেকে দুর্নীতির মাধ্যমে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হতো যাতে বসুন্ধরা গোল্ড রিফাইনারি থেকে উচ্চ দামে স্বর্ণ বিক্রি করা যায়। এই অনিয়ম এবং ধ্বংসের হাত থেকে স্বর্ণ শিল্পকে বাঁচাতে সুষ্ঠু নির্বাচনের দাবি সাবেক সভাপতির। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। গ্রামের ভেতর ঢুকলেই চোখে পড়বে ছায়াঘেরা লটকন বাগান। গাছগুলোর গোড়া থেকে উপরি অংশের শাখা প্রশাখায় জড়িয়ে আছে লটকন। নরসিংদী জেলার কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে চলতি মৌসুমে এ জেলায় 1900 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। এটি গত বছরের তুলনায় 200 হেক্টর বেশি। অন্যান্য এলাকার তুলনায় মাটির গুণ ও আবহাওয়ার জন্য জেলার শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলায় লটকন চাষ বেশি হচ্ছে। লটকন চাষ অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর বাড়ছে এ ফল চাষের পরিধি। এখানকার অধিকাংশ বাসিন্দারা লটকন চাষের উপরই নির্ভরশীল। এই বছর আমার সকল লট করলে প্রায় 8 লক্ষ টাকা মতো আমি বেচা কিনা করছি বাগানে। তালা দিলে এই বাগানটা আমরা বেশ লাভবান হচ্ছি ইনশাল্লাহ। এর মধ্যে পরিশ্রম কম, চরিচর্চা কম, ওই সুবাদে আমাদের বাগানটা লাভবান। আমরা বাগানতে মাল আনি এখানে ফাইরে দিই, এখন তো সমস্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মালটা সাপ্লাই হয়। আমরা বাগানতে যারা কিনিয়া তারাও লাভবান, এনতে নিয়ে যারা বেচা হারাও লাভবান। আমরা কৃষক যারা আছে হারা অনেক লাভবান এই লটকন দিয়া। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ঢাকা সিলেট মহাসাগরের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় লটকনের সবচেয়ে বড় বাজার। প্রায় প্রতিদিনই শত শত ভ্যান ও ব্যাটারি চালিত রিকশায় করে লটকন নিয়ে আসেন চাষিরা। অল্প খরচে অধিক লাভ হওয়ায় লটকন চাষে ঝুঁকছেন সবাই। যে আমরা সবাই লটকন বাগান তৈরি করি যাতে আমরা বিনা পুঁজিতে অল্প টাকা খরচে বেশি লাভবান হতে পারি, এবং এটাতে বলতে গেলে পুঁজি নাই। এটাই আমি বললাম যে 100% থেকে 90% আমরা লাভবান। বাকি 10% আমাদের টুকটাক খরচ পড়ে, আমাদের কস্টিং খরচ, আমাদের যাতায়াত খরচ, আমাদের লেবার খরচ এবং আমাদের গোবর কীটনাশক যা প্রয়োজন হয় আমরা বাকি 10%-এর ভিতরে রাখতে পারি। বাকি 90% আমাদের প্রফিট থাকে। অনেক প্রচুর ফলন। আমরা এলাকার মানুষ লটকন বিক্রি করে অনেকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা পর্যন্ত লটকন বিক্রি করি। এই এলাকার মানুষ বর্তমানে লটকন বিক্রি করে অনেক পয়সার মালিক। সারা বাংলাদেশে যায় লটকন, দেশের বাইরেও যায়। লটকনটা একটা বিরাট সম্পদ আমরা এলাকার লাগে। লটকন চাষকে আরও সম্প্রসারণ ও রপ্তানি বাড়াতে চাষিদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা প্রদান করে আসছে কৃষি বিভাগ। এবছর আমাদের যে লটকনের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 30,000 মেট্রিক টন, এটি ছাড়িয়ে যাবে। আমাদের এই লটকন কিন্তু আমাদের নরসিংদীর চাহিদা মিটিয়েও রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য জেলাতেও এটি বিপণন হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য সহ বিদেশেও কিন্তু এই লটকন কিন্তু রপ্তানি হচ্ছে। তো আমরা আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে লটকন চাষিদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বা নতুন বাগান যারা তৈরি করতে চায় তাদেরকে চারা দিয়ে থাকি, পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং বর্তমানে যে বাগান আছে সেগুলো ফল চাষে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে জেলায় লটকন চাষের পরিধি বাড়ার সম্ভাবনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গ্রামের ভেতর ঢুকলেই চোখে পড়বে ছায়াঘেরা লটকন বাগান। গাছগুলোর গোড়া থেকে উপরি অংশের শাখা প্রশাখায় জড়িয়ে আছে লটকন।
নরসিংদী জেলার কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে চলতি মৌসুমে এ জেলায় ১৯০০ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। এটি গত বছরের তুলনায় ২০০ হেক্টর বেশি। অন্যান্য এলাকার তুলনায় মাটির গুণ ও আবহাওয়ার জন্য জেলার শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলায় লটকন চাষ বেশি হচ্ছে। লটকন চাষ অধিক লাভজনক হওয়ায় প্রতিবছর বাড়ছে এ ফল চাষের পরিধি। এখানকার অধিকাংশ বাসিন্দারা লটকন চাষের উপরই নির্ভরশীল। এই বছর আমার সকল লট করলে প্রায় ৮ লক্ষ টাকা মতো আমি বেচা কিনে করছি বাগানে। তালা দিলে এই বাগানটা আমরা বেশ লাভবান হচ্ছি ইনশাল্লাহ। এটার মধ্যে পরিশ্রম কম, পরিচর্যাও কম, ওই সুবাদে আমাদের বাগানটা লাভবান। আমরা বাগানতে মাল আনি এখানে ফাইরে দিই, এখন তো সমস্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই মালটা সাপ্লাই হয়। আমরা বাগানতে যারা কিনিয়া তারাও লাভবান, এনতে নিয়ে যারা বেচা তারাও লাভবান। আমরা কৃষক যারা আছে তারা অনেক লাভবান এই লটকন দিয়া। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ঢাকা সিলেট মহাসাগরের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় লটকনের সবচেয়ে বড় বাজার। প্রায় প্রতিদিনই শত শত ভ্যান ও ব্যাটারি চালিত রিকশায় করে লটকন নিয়ে আসেন চাষিরা। অল্প খরচে অধিক লাভ হওয়ায় লটকন চাষে ঝুঁকছেন সবাই। যে আমরা সবাই লটকন বাগান তৈরি করি যাতে আমরা বিনা পুঁজিতে অল্প টাকা খরচে বেশি লাভবান হতে পারি, এবং এটাতে বলতে গেলে পুঁজি নাই। এটাই আমি বললাম যে 100% থেকে 90% আমরা লাভবান, বাকি 10% আমাদের টুকটাক খরচ পড়ে, আমাদের কস্টিং খরচ, আমাদের যাতায়াত খরচ, আমাদের লেবার খরচ এবং আমাদের গোবর কীটনাশক যা প্রয়োজন হয় আমরা বাকি 10%-এর ভিতরে রাখতে পারি, বাকি 90% আমাদের প্রফিট থাকে। অনেক প্রচুর ফলন। আমরা এলাকার মানুষ লটকন বিক্রি করে অনেকে 10 লাখ। ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে বিশ্বের সামুদ্রিক মাছের বাজারের একচ্ছত্র আধিপত্য হারিয়েছে রাশিয়া, আর এতেই ভাগ্য খুলেছে নরওয়ের। সামুদ্রিক নানা মাছের পাশাপাশি কাঁকড়ার বাজার এখন দেশটির হাতে। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। সামুদ্রিক মাছের বাজারে রাশিয়ার আধিপত্য অনেক দিনের। বৈশ্বিক বাজারের 60% দেশটির দখলে, যার সবচেয়ে বড় গন্তব্য চীন। তবে ইউক্রেনের সাথে যুদ্ধের পর বাণিজ্য নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে দেশটির উপর, আর তাতেই নড়েচড়ে বসে পার্শ্ববর্তী দেশগুলো। শুরু হয় বাজার দখলের প্রতিযোগিতা। সামুদ্রিক নানা মাছের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিং ক্র্যাব বা রাজ কাঁকড়া। রাশিয়া এই কিং ক্র্যাবের বাজারের 94% দখল করে রেখেছিল। তবে নিষেধাজ্ঞায় ভাগ্য খুলেছে নরওয়ের। তথ্য বলছে 90-এর দশকে পরীক্ষামূলকভাবে দেশটিতে আলাস্কা থেকে আনা কাঁকড়া চাষ শুরু হয়, যা এখন $1 বিলিয়ন বাণিজ্য। গেল বছর প্রায় 5.5 মিলিয়ন পাউন্ড রাজ কাঁকড়া সরবরাহ করে নরওয়ে, 2022-এর তুলনায়, যেখানে আয় বেড়েছে 42%। অর্থের হিসাবে যার পরিমাণ $110 মিলিয়ন। এটা অবশ্যই ভালো ব্যবসা। একটি ফিশিং বোট থেকে প্রায় $70 রাজ কাঁকড়া বিক্রি হয়, যে কারণে আমরা মাছের বদলে এটাকে বেছে নিয়েছি। আমি 12 বছর মাছ ধরার কাজ করেছি। শুরুর দিকে 5 বছর আমি প্রায় দেউলিয়া ছিলাম। এরপর গেল 3 বছর আগে শুরু করি রাজ কাঁকড়ার ব্যবসা। 80-র দশকের শেষ দিকে মাছের ফ্যাক্টরিগুলো বড় ধরনের লোকসানে পড়ে, যে কারণে বহু বছর বন্ধ ছিল এগুলো। সেগুলো আবার নতুন করে চালু করা হয়েছে কাঁকড়ার ব্যবসার জন্য। ছোট কাঁকড়া সংরক্ষণ করে এখানে চাষ করা হয়, পরে তা বাইরে সরবরাহ করা হয়ে থাকে। নরওয়ের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে কাঁকড়ার ব্যবসার উপর, আর এই ব্যবসার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে $17 বিলিয়ন পর্যটন শিল্প। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, এরই সাথে শেষ করছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।